হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। এর আগের ক্লাসে আমরা সাম্য ধ্রুবক দেখেছিলাম এবং বিভিন্ন প্রকারের সাম্য ধ্রুবক সম্পর্কে শিখেছিলাম এবং তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক আমরা নির্ণয় করেছিলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দেখছি, নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক, প্রত্যেক রাসায়নিক বিক্রিয়ার আলাদা আলাদা সাম্য ধ্রুবক থাকবে এবং একটা নির্দিষ্ট বিক্রিয়ার একটা নির্দিষ্ট উষ্ণতায় যে সাম্য ধ্রুবকটা থাকবে সেই সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট থাকবে। আমরা যদি উষ্ণতা পরিবর্তন না করি তাহলে কিন্তু সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট থাকবে। সাম্য ধ্রুবকের মান কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, গাঢ়ত্ব বা চাপের উপর নির্ভর করে না। গাঢ়ত্ব বা চাপের পরিবর্তনে সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র উষ্ণতা পরিবর্তনে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয়। এখন আমরা দেখব উষ্ণতা বাড়ালে বা কমালে সাম্য ধ্রুবকের কীরূপ পরিবর্তন হবে। উষ্ণতা পরিবর্তনে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয়, কেবলমাত্র উষ্ণতা পরিবর্তনের জন্যই হবে, চাপ বা গাঢ়ত্ব পরিবর্তনের জন্য হবে না। এ প্লাস বি প্লাস তাপ সাম্য সি প্লাস ডি, এই বিক্রিয়াটা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ তাপ গ্রহণ করছে। এইরূপ কোনো সাম্য অবস্থায় উষ্ণতা বৃদ্ধিতে সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের যদি তাপগ্রাহী বিক্রিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে আমরা দেখতে পারবো সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাচ্ছে। আমরা আরেকটা বিক্রিয়া লিখেছি এক্স প্লাস ওয়াই সাম্য এম প্লাস এন প্লাস তাপ, অর্থাৎ এই বিক্রিয়াটিতে তাপ নির্গত হচ্ছে, অর্থাৎ তাপদায়ী বিক্রিয়া। এইরূপ বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে সাম্য ধ্রুবকের মানের হ্রাস ঘটে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দু প্রকার বিক্রিয়া হতে পারে, একটি তাপগ্রাহী আর তাপদায়ী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধিতে সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে, আর তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্য ধ্রুবকের মান হ্রাস পাবে। এর কারণ আমরা কিছুক্ষণ পর জানতে পারব। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কেপি ও কেসির মান চাপ নিরপেক্ষ, এরা চাপের উপর নির্ভর করে না। কেপি ও কেসির মান কেবলমাত্র উষ্ণতার উপর ডিপেন্ড করবে, গাঢ়ত্বর উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। কিন্তু কে এক্সের মান চাপের উপর নির্ভর করে, কারণ কেপি সমান কে এক্স ডেল্টা পি, এটা পি ডেল্টা এনজি। এই সমীকরণটা আমরা জানি কেপি ও কে এক্সের মধ্যে সম্পর্কটি। এখন কেপির মান কিন্তু চাপের উপর নির্ভর করে না, তাই যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে এই অংশটা বৃদ্ধি যদি পাই তাহলে কেপির মানকে স্থির রাখার জন্য কে এক্সের মানের পরিবর্তন হতে হবে, কে এক্সের মানের পরিবর্তন হতে হবে, কে এক্সের মানের পরিবর্তন হতে হবে। একটা নির্দিষ্ট উষ্ণতায় কেপির ভ্যালু ফিক্সড, কেপির মানটা ফিক্সড, অর্থাৎ চাপের উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। কিন্তু উপরের সমীকরণ অনুযায়ী এটি সম্ভব হবে যদি কে এক্সের মান চাপের উপর নির্ভর করে। আমরা যদি এই অংশটাকে বাড়িয়ে দিই তাহলে কেপির মানকে নির্দিষ্ট রাখতে, ফিক্সড রাখতে নিশ্চয়ই কে এক্সের মানকে কমতে হবে। এই অংশটা যদি কমে যায় তাহলে কেপির মানকে নির্দিষ্ট রাখতে এই অংশটাকে নিশ্চয়ই বাড়তে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কে এক্সের মান চাপের উপর নির্ভর করবে, কেবলমাত্র কে এক্সের মান চাপের উপর নির্ভর করে, কেপি বা কেসি এর মান কিন্তু চাপের উপর নির্ভর করে না। আমরা এখানে আর একটা জিনিস লক্ষ্য করব, যদি ডেল্টা এনজির মান 0 হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে কে এক্স উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, তাহলে সেক্ষেত্রে কে এক্সের মান চাপের উপর নির্ভর করবে না। আমরা এখন 3 নম্বর বৈশিষ্ট্যটা দেখব। নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান অনুঘটকের উপস্থিতিতে বৃদ্ধি বা হ্রাস পায় না। অর্থাৎ সাম্য ধ্রুবকের মান কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, এটা সবসময় মনে রাখতে হবে। অন্য কোনো বিষয়ের উপর সাম্য ধ্রুবকের মান নির্ভর করে না। আমরা যদি বিক্রিয়াতে অনুঘটক ব্যবহার করি তাহলেও কিন্তু সাম্য ধ্রুবকের মানটা একই থাকবে। অনুঘটক সম্মুখ বিক্রিয়ার হারকে যত গুণ বৃদ্ধি করবে, বিপরীতমুখী বিক্রিয়ার হারকেও ঠিক তত গুণ বৃদ্ধি করবে। তাই অনুঘটক ব্যবহার করি কি আমরা না করি, সাম্য ধ্রুবকের মানের কোনোরূপ পরিবর্তন হবে না। এর পরের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান উক্ত বিক্রিয়ার বিক্রিয়কগুলির প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। আমরা একটা বিক্রিয়া লিখেছি এ প্লাস বি সাম্য সি প্লাস ডি, ধরছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কেসির মান 5 × 10⁻²। অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে প্রারম্ভিক গাঢ়ত্ব যাই হোক না কেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি স্থির থাকে, কেসির মান সবসময় এই বিক্রিয়াটার জন্য সবসময় 5 × 10⁻² হবে। অর্থাৎ আমরা বিক্রিয়ককে 1 মোল এ এবং 1 মোল বি নিয়ে যদি আমরা শুরু করি, সাম্য ধ্রুবকের মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে 5 × 10⁻² হবে। এখন 1 মোলের জায়গায় যদি আমরা 10 মোল এ এবং 10 মোল বি নিয়ে যদি শুরু করি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, তাহলেও আমরা দেখব এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানটিও হবে 5 × 10⁻²। আমরা যদি সাম্য ধ্রুবকের সমীকরণটির দিকে তাকাই, কেসি সমান সি এর গাঢ়ত্ব ডি এর গাঢ়ত্ব ভাজিত এ এর গাঢ়ত্ব ভাজিত বি এর গাঢ়ত্ব। আমরা প্রাথমিক গাঢ়ত্ব যদি বৃদ্ধি করি তাহলে এদেরও গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, তার ফলে অনুপাতটা স্থির থেকে যাবে। তাই যে কোনো গাঢ়ত্ব আমরা ব্যবহার করি না কেন, প্রাথমিক অবস্থাতে উষ্ণতা যতক্ষণ স্থির থাকবে ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কিন্তু একই থাকবে। নেক্সট বৈশিষ্ট্যটি হলো কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বিক্রিয়ার সমীকরণ যেভাবে প্রকাশ করা হয়েছে তার উপর নির্ভর করে। এটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য। আমরা বিক্রিয়ার সমীকরণটিকে কেমনভাবে লিখেছি তার উপর সাম্য ধ্রুবকের মান নির্ভর করে। তাই তোমরা গাণিতিক সমস্যাগুলোতে দেখবে প্রত্যেক ক্ষেত্রে ওরা সাম্যের সমীকরণটা লিখে দিয়েছে, কারণ সাম্যের সমীকরণ যদি তুমি ভিন্ন লেখো তাহলে কিন্তু সাম্য ধ্রুবকের মান পাল্টে যাবে। আমরা একটা উদাহরণ হিসাবে নিয়েছি N2O4, এটা 2NO2 সাম্য ধ্রুবক KC1 আমরা ধরলাম, এটা NO2 গাঢ়ত্ব তার বর্গ, এখানে তলায় N2O4। এখন এই সমীকরণটাকে ব্যালেন্স সমীকরণটিকে এইভাবেও লেখা যায়, হাফ N2O4, এটা NO2, এটাও কিন্তু ব্যালেন্স সমীকরণ রয়েছে। এখানে KC2 আমরা ধরলাম সাম্য ধ্রুবক, এটা NO2 গাঢ়ত্ব, এখানে N2O4 এর গাঢ়ত্ব টু দ্য পাওয়ার হাফ। আমরা দেখতে পাচ্ছি এইখানে KC1 সমান হচ্ছে এই KC2টা যেটা পেয়েছি তাকে যদি বর্গ করি তাহলে KC1 এর সঙ্গে সমান হবে। তাই আমরা বলতে পারি এখানে KC1 এটা C1 হবে আর KC2 এখানে KC2 হবে, এই দুটো কিন্তু সমান নয়, অর্থাৎ একই সাম্য। যদি সাম্যর আমরা যেভাবে লিখছি সমীকরণটিকে তার উপর নির্ভর করবে সাম্য ধ্রুবকের মানটি। আমরা এই প্রসঙ্গে একটা সাধারণ নিয়ম নিয়ে আসবার চেষ্টা করব। ধরলাম একটা বিক্রিয়া A + B সাম্য C + D, সাম্য ধ্রুবক K সমান C এর গাঢ়ত্ব D এর গাঢ়ত্ব ভাজিত A এর গাঢ়ত্ব বাই B এর গাঢ়ত্ব। এখন আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজন হয়েছে এই সমীকরণটাকে কোনো একটা সংখ্যা ধরো m দিয়ে গুণ করি, তাহলে পুরো সমীকরণটিকে আমাদের প্রয়োজন হয়েছে তাই বলেই আমরা m দিয়ে গুণ করছি। পুরো সমীকরণটাকে m হচ্ছে একটা সংখ্যা গুণ করা হয়েছে।
এই ক্ষেত্রে নতুন সাম্য ধ্রুবক কিন্তু পাল্টে যাবে এবং সাম্য ধ্রুবকের মান হবে কে ড্যাশ সি টু দ্য পাওয়ার এম ডি টু দ্য পাওয়ার এম এ টু দ্য পাওয়ার এম বি টু দ্য পাওয়ার এম। এখন আমরা দেখতে পাচ্ছি যে কে ড্যাশ নতুন সাম্য ধ্রুবকটি হবে কে টু দ্য পাওয়ার এম, অর্থাৎ কোনো একটা সমীকরণকে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা হয়, দিয়ে নতুন একটা সমীকরণ যদি পাই, তাহলে প্রথম সমীকরণটার সঙ্গে দ্বিতীয় সমীকরণের সাম্য ধ্রুবকটা এক হবে না, তাহলে সাম্য ধ্রুবক দ্বিতীয়টার হবে কত না প্রথম সমীকরণ অনুযায়ী সাম্য ধ্রুবক তার ঘাত হিসাবে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করেছি সেই সংখ্যাটা তার ঘাতে চলে যাচ্ছে। আমরা অনুরূপভাবে সমীকরণটিকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারতাম। ধরো 1/n, n হচ্ছে একটা সংখ্যা দিয়ে টোটাল সমীকরণটিকে ভাগ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবকের মান পেলাম কে ডবল ড্যাশ, সেটা সি টু দ্য পাওয়ার 1/n, ডি টু দ্য পাওয়ার 1/n, এ টু দ্য পাওয়ার 1/n, বি টু দ্য পাওয়ার 1/n। তাহলে কে ডবল ড্যাশের মান হচ্ছে কে এর সঙ্গে যদি আমরা কে ড্যাশের সঙ্গে যদি আমরা এই সম্পর্ক করি, এই কে এর সঙ্গে যদি আমরা সম্পর্কটা নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে কে ডবল ড্যাশ সমান কে টু দ্য পাওয়ার 1/n। তাহলে আমরা সাধারণ যে নিয়মটিকে শিখলাম সেটা হলো কোনো সমীকরণ যদি আমাদের থাকে, ব্যালেন্স সমীকরণ, আমাদের অঙ্ক করবার সময় যদি সমীকরণটিকে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান পাল্টে যাবে। যে সংখ্যাটা দিয়ে গুণ করেছি তাহলে নতুন সাম্য ধ্রুবকের মান হবে পুরনো সাম্য ধ্রুবক তার ঘাতে ওই সংখ্যাটা হয়ে যাবে। যদি প্রয়োজনে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে নতুন সাম্য ধ্রুবকের মান হবে পুরনো সাম্য ধ্রুবক এর ঘাতে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছি সেটা চলে আসবে। নেক্সট বৈশিষ্ট্যটি হলো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান ও বিপরীতমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান পরস্পরের অনন্য হয়। আমরা ধরলাম একটা সাম্যকে আমরা N2+3 হাইড্রোজেন দিয়ে এই সাম্যটি পেয়েছি। সাম্য ধ্রুবক Kc সমান অ্যামোনিয়া টু দ্য পাওয়ার 2 নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন টু দ্য পাওয়ার 3, এটা হলো সাম্য ধ্রুবক Kc। এখন আমরা শিখেছি যে একই উষ্ণতাতে যদি বিক্রিয়াজাত পদার্থটিকে নিয়ে শুরু করতাম তাহলে আমরা একই সাম্য অবস্থা পেতাম। সেই ক্ষেত্রে সমীকরণটি হলো 2 অ্যামোনিয়া, এটা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, একই উষ্ণতাতে কিন্তু বিক্রিয়াটা করানো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে নতুন সাম্য ধ্রুবক Kc ড্যাশ সমান নাইট্রোজেন, এটা হাইড্রোজেন টু দ্য পাওয়ার 3, এটা অ্যামোনিয়া টু দ্য পাওয়ার 2। তাহলে এই নতুন সাম্য ধ্রুবক এবং পুরনো সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক হলো যে তারা পরস্পরের অনন্য। এইটি আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজে লাগাবো। আমাদের যদি কোনো সমীকরণ এইভাবে লেখা আছে, আমাদের সমীকরণটিকে উল্টাতে হবে, তাহলে আমরা সমীকরণটাকে উল্টো করে লিখতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে সাম্য ধ্রুবকটা পরিবর্তন হবে এবং নতুন যে সমীকরণটা পেলাম উল্টো করে লেখার ফলে সেই সমীকরণের সাম্য ধ্রুবকের মান হবে 1/, পুরনো সাম্য ধ্রুবক 1/, পুরনো সাম্য ধ্রুবক, অর্থাৎ নতুন সাম্য ধ্রুবক হবে পুরনো সাম্য ধ্রুবকের মানের অনন্য। নেক্সট বৈশিষ্ট্যটি হলো যদি কোনো আমরা এখানে একটি সাম্য লিখেছি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এখন আর একটি সাম্য লেখা হচ্ছে এ থেকে ডি, তাহলে এদের সাম্য ধ্রুবকের মান দেওয়া আছে K1, এটার K2, এটার K3। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সাম্য ধ্রুবকের মান কত হবে, এই সাম্য ধ্রুবকের মান কত হবে। তাহলে যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে নতুন যে সাম্যটি পেয়েছি এ সাম্য ডি, এইটি কিন্তু এই পুরনো সাম্যগুলোকে যোগ করলে পাওয়া যায় এ ডি, এই সাম্য ধ্রুবককে এইটিকে যোগ করে নতুন সাম্য ধ্রুবকটি পেয়েছি। অর্থাৎ যদি কোনো একটা সাম্য ধ্রুবকের মান আমরা বের করি এমনভাবে যে কতগুলো সাম্য বিক্রিয়া রয়েছে সেই সমীকরণগুলোকে যোগ করে ওই সমীকরণটি পেয়েছি, তাহলে নতুন সাম্য ধ্রুবকের মানের সঙ্গে পুরনো বিক্রিয়াগুলোর সাম্য ধ্রুবকের কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব।
আমরা নতুন যে সাম্য অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা পেয়েছি কি করে, এটা নতুন সাম্য অবস্থাটা এটা আমরা পেয়েছি কি করে না পুরাতন সাম্য অবস্থাগুলো সমীকরণগুলোকে যোগ করেছি। অঙ্কর নিয়ম অনুযায়ী বি এপারে আর এপারে বি কেটে যাচ্ছে, সি এপারে সি কেটে যাচ্ছে, তাহলে আমাদের হলো এ সাম্য ডি। এখানে বাই অ্যাডিং অফ দ্য ইকুয়েশান এই সমীকরণগুলো যোগ করে আমরা এই নতুন সমীকরণটা পেলাম। এই নতুন সমীকরণের সাম্য ধ্রুবক কে সমান ডি এর গারত্ব ভাজিত এ এর গারত্ব। এখন আমরা যদি K1 K2 K3 এই সাম্য ধ্রুবকগুলোকে যদি পরপর গুণ করি, তাহলে K1 এর মান হচ্ছে বি বাই এ, K2 এর মান হচ্ছে সি বাই বি, K2 এর মান হচ্ছে এই সাম্য ধ্রুবকের মান K2, সি এর গারত্ব ভাজিত বি এর গারত্ব K1, বি এর গারত্ব ভাজিত এ এর গারত্ব, অনুরূপভাবে K3 সমান ডি এর গারত্ব ভাজিত সি এর গারত্ব। আমরা যদি পরপর গুণ করি তাহলে দেখো সমস্ত জিনিসগুলো কেটে যাচ্ছে, রয়ে যাচ্ছে ডি বাই এ, অর্থাৎ ডি এর বাই এ মানে কে। তাহলে নতুন যে সাম্য ধ্রুবকটি হলো সেই সাম্য ধ্রুবকের মান K1 K2 K3, অর্থাৎ যে সমীকরণগুলোকে আমরা যোগ করেছি সেই সমীকরণগুলোর সাম্য ধ্রুবকের গুণফলের সঙ্গে সমান হবে নতুন সাম্য ধ্রুবকটি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার রিপিট করছি, যদি কোনো একটা সমীকরণকে আমরা পাই কতগুলো সমীকরণে যোগ করার ফলে, তাহলে নতুন সমীকরণটার সাম্য ধ্রুবকের মান পুরনো সমীকরণগুলো যাদের যোগ করে আমরা নতুন সমীকরণটা পেয়েছি তাদের সাম্য ধ্রুবকের গুণফলের সঙ্গে সমান হবে। আমরা এখানে দেখালাম কেন তাদের গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা একটা সাধারণ নিয়ম হিসাবে আমরা ট্রিট করব এবং আমরা সবসময় মনে রাখব, যদি কোনো একটা সাম্য অবস্থাকে পাই অন্য কতগুলো সাম্য অবস্থাকে যোগ করে, তাহলে নতুন সাম্য অবস্থাটার সাম্য ধ্রুবকের মান পুরনো বিক্রিয়াগুলোর সাম্য ধ্রুবকের মানের গুণফলের সাথে সমান হবে। নেক্সট আমরা দেখছি একটা সাম্য এ প্লাস বি K1 2C, এখানে ডি হয়েছে বি, এটা হচ্ছে K2 ডি, এইটি একটা সাম্য। এই দুটো সাম্য দেওয়া আছে, তাহলে এ থেকে 2C এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান কত হবে, এ থেকে 2C এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান কত হবে। আমরা এই পুরনো দুটি সাম্যর যে বিক্রিয়া রয়েছে তাদেরকে বিয়োগ করে উই গেট বাই সাবস্ট্রাক্টিং দ্য ইকুয়েশন, অর্থাৎ এই দুটোকে আমরা বিয়োগ করছি, তাহলে বি বি কেটে গেল, ডি ডি কেটে গেল, তাহলে রয়ে গেল এ, এটা হচ্ছে 2C। অঙ্কর সমীকরণ যেভাবে যোগ বিয়োগ করা হয় সেই নিয়মে যোগ বিয়োগ করা হচ্ছে। আমরা বিয়োগ করেছি দিয়ে এই সমীকরণটা পেয়েছি। এর আগে আমরা দেখেছিলাম যে সমীকরণগুলো আমরা পাচ্ছি সেটা যোগ করে পেয়েছি। এখন এই উদাহরণে আমরা এই নতুন সমীকরণটাকে পেয়েছি পুরনো সমীকরণগুলোর বিয়োগ করে, তাহলে নতুন সাম্য ধ্রুবকের মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে নতুন সাম্য ধ্রুবক কে সমান সি এর বর্গ ভাজিত এর গারত্ব, সি এর গারত্বের বর্গ ভাজিত এর গারত্ব। এখন K1 এর মান আমরা লিখতে পারবো সি স্কোয়ার ডি তলাতে এর গারত্ব গুণিত বি এর গারত্ব, K2 মান ডি এর গারত্ব ভাজিত বি এর গারত্ব। এখন আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করেছি, তাই K1 ভাজিত K2 করেছি। তাহলে দেখা যাচ্ছে যে এই গারত্বগুলো কেটে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে সি তার গারত্বের বর্গ ভাজিত এ, অর্থাৎ এটা সমান কে। তার মানে নতুন যে সাম্য ধ্রুবকটি হবে সেই সাম্য ধ্রুবকটি যে সমীকরণগুলোকে বিয়োগ করা হয়েছে তাদের সাম্য ধ্রুবকের ভাগফল, তাদের সাম্য ধ্রুবকের ভাগফল। তাহলে সাধারণ নিয়মটি কি দাঁড়ালো, যদি কোনো আমরা বিক্রিয়াকে পাই অন্য বিভিন্ন বিক্রিয়ার যোগ করে, তাহলে সেক্ষেত্রে নতুন সাম্য ধ্রুবকের মান হবে পুরনো বিক্রিয়াগুলোর সাম্য ধ্রুবকের মানের গুণফলের সঙ্গে সমান। যদি বিয়োগ করে আমরা নতুন সমীকরণটিকে পাই, তাহলে নতুন সাম্য ধ্রুবকের মান হবে পুরনো বিক্রিয়াগুলোর সাম্য ধ্রুবকের যে মান আছে তাদের ভাগফলের সমান। আমরা এই কনসেপ্টটাকে এখন কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করব।
প্রথমে হচ্ছে এ প্লাস টু বি, এর সাম্য ধ্রুবকের মান হচ্ছে 2, এটা সিতে পরিণত হচ্ছে, সি সাম্য 2D, 2D। এইখানে সাম্য ধ্রুবকের মান হচ্ছে 4, এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান হচ্ছে 4 হলে 2D সাম্য এ প্লাস 2B, এইরকম একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে। এর সাম্য ধ্রুবকের মান কত হবে এইটা প্রশ্ন। 2D এটা হচ্ছে এ প্লাস 2B, তাহলে এই সমীকরণটায় আমাদেরকে পৌঁছাতে হবে। এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে তাহলে আমরা বের করতে পারবো কেসির মান। আমরা প্রথমে দেখছি যে সাম্যটা এ প্লাস 2B, এটা সি, এটা সাম্য 2D, এই দুটোকে আমরা যোগ করেছি, অ্যাড করা হয়েছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে চলে আসছে এ প্লাস 2B, এটা হচ্ছে 2D। তাহলে এই বিক্রিয়াটাতে এই সমীকরণটিকে আমরা পেয়েছি এই দুটো সমীকরণের যোগ করে, তাই আমাদের সাম্য ধ্রুবকের মান হবে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক, নতুন বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান K1 হবে পুরনো সাম্য ধ্রুবকগুলোর গুণফল, অর্থাৎ 2 × 4, তার মানে 8। আমাদের সমীকরণটা কিন্তু এই সমীকরণটা নির্ণয় করতে হবে। এই সমীকরণটিকে আমরা উল্টো করে লিখলাম, আমরা জানি সাম্য ধ্রুবক এর অনন্যক হয়ে যাবে, তাহলে নতুন যে উল্টো করে লেখার ফলে যে নতুন সাম্য ধ্রুবক হলো কেসির মান হবে এই পুরনো যে বিক্রিয়াটি রয়েছে তার সাম্য ধ্রুবকের অনন্যক, অর্থাৎ 1/K1, তাহলে নতুন বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হবে 1/8। তাহলে আমরা দেখতে পেলাম এই ক্ষেত্রে আমরা দুটো নিয়ম কাজে লাগিয়েছি। প্রথমে সাম্য ধ্রুবক সমীকরণগুলোকে যোগ করেছি, তার ফলে সাম্য ধ্রুবকের গুণফল হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে উল্টো করে সমীকরণটিকে লেখা হয়েছে, উল্টো করে সমীকরণটি লেখার জন্য আমরা সাম্য ধ্রুবকের অনন্যক করেছি। নেক্সট আমাদের একটা প্রশ্ন দিয়েছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন সাম্য ধ্রুবক K1, এটা অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। নাইট্রোজেন প্লাস অক্সিজেন সাম্য ধ্রুবক K2 2NO-তে পরিণত হয়েছে। আর একটা বিক্রিয়া হাইড্রোজেন প্লাস হাফ O2 সাম্য ধ্রুবক K3 H2O-তে পরিণত হয়েছে। এই সাম্যগুলোর সাম্য ধ্রুবকের মান দেওয়া আছে K1, K2 আর K3 হলে ওরা একটা নতুন বিক্রিয়া দিয়েছে যে 2 অ্যামোনিয়া প্লাস 5O2 সাম্য 2NO প্লাস 3H2O, এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কী হবে? কেসি সমান প্রশ্ন, অর্থাৎ এই কেসির মান আমরা পুরনো যে বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে তাদের সাম্য ধ্রুবকের মানগুলো সাপেক্ষে এই কেসির মান আমাদের লিখতে হবে। তাহলে আমরা যে নীতিগুলোকে শিখেছি সেই নীতিগুলোর প্রয়োগ করব। আমাদের টার্গেট থাকবে এই সমীকরণগুলোকে ব্যবহার করে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে সমীকরণটি রয়েছে তাতে অ্যামোনিয়া রয়েছে বিক্রিয়াজাত পদার্থ রূপে, কিন্তু আমাদের এই সমীকরণে অ্যামোনিয়া রয়েছে বিক্রিয়ক পদার্থ রূপে। তাহলে প্রথম সমীকরণটাকে আমরা উল্টে নিলাম, 2 অ্যামোনিয়া, এটা হলো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন। কেন উল্টানো হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে অ্যামোনিয়া বিক্রিয়াজাত পদার্থ রূপে রয়েছে, কিন্তু নির্ণীত যে সমীকরণ আছে সেই সমীকরণে অ্যামোনিয়া বিক্রিয়ক পদার্থ রূপে রয়েছে। আমরা উল্টাতেই পারি, তবে সেই ক্ষেত্রে সাম্য ধ্রুবক কিন্তু আর K1 হবে না, তার অনন্যক হবে, অর্থাৎ এই নতুন সাম্যটির সাম্য ধ্রুবক হবে 1/K1। নেক্সট আমরা বিক্রিয়াটিকে লিখেছি N2 প্লাস O2 সাম্য ধ্রুবক K2 2NO, এখানে কোনো পরিবর্তন করা হয়নি, তাই সাম্য ধ্রুবকের মান K2ই লেখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণে জলের অণু আসছে তিনটে জলের অণু আসছে। তাহলে আমাদের এখানেও জল নেই, এটা তো জলের অণু নেই। এই সমীকরণটিতে জলের অণু আছে কিন্তু একটা আছে, তাই আমরা 3 দিয়ে এই সমীকরণটাকে গুণ করেছি। 3 দিয়ে সমীকরণটাকে গুণ করলে 3H2, এটা 3/2O2 এবং 3H2O 3 দিয়ে গুণ করা হচ্ছে, কারণ আমাদের এই সমীকরণে যে জলটা আছে সেটা 3টে আছে, ওই জন্যে আমরা 3 দিয়ে গুণ করলাম। আমরা কোনো সমীকরণকে 3 দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো আমাদের সাম্য ধ্রুবক K3 ছিল, কিন্তু এখন K3 হবে না, K3 টু দ্য পাওয়ার 3 হবে,
কারণ আমরা একটু আগে শিখেছি যদি কোনো সমীকরণকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হবে এবং যে সংখ্যাটা দিয়ে গুণ করেছি সেটা ঘাত হিসাবে চলে যাবে পুরনো সাম্য ধ্রুবকের। এখন আমরা এই তিনটে সমীকরণকে যদি যোগ করি তাহলে যে সমীকরণটা আমাদের চেয়েছে সেই সমীকরণটা পাচ্ছি 2 অ্যামোনিয়া প্লাস 5O2 2NO 3H2 এই সাম্য ধ্রুবকের মান আমাদের চেয়েছে। তাহলে আমরা এই সাম্যটি পাচ্ছি এই তিনটে জিনিসের সমীকরণের যোগ করে, অর্থাৎ এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হবে এই তিনটে সাম্য ধ্রুবকের গুণফলের সাথে সমান, কারণ যোগ করে আমরা পেয়েছি। তাই নতুন সাম্য ধ্রুবক Kc সমান হবে 1/K1 প্রথম সমীকরণের সাম্য ধ্রুবক ইন্টু K2 দ্বিতীয় সমীকরণের সাম্য ধ্রুবক ইন্টু K3 এটা তৃতীয় K3 টু দ্য পাওয়ার 3 এটা 3 নম্বর সমীকরণের সাম্য ধ্রুবক। তাহলে Kcর মান এলো K2 K1 টু দ্য পাওয়ার 3/K1। এইভাবে এই নীতিগুলোকে কাজে লাগিয়ে আমরা যে কোনো জটিল সমীকরণের সাম্য ধ্রুবকের মানকে নির্ণয় করতে পারবো। তবে এই নীতিগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আমরা এখানে একটি বিষয় নোট করব, সেটি হলো সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না, কারণ আমরা জানি যে সক্রিয় ভর যেটি তার প্রকৃতপক্ষে একটা এককবিহীন রাশি। আমরা এর আগের দিন আলোচনা করেছি সক্রিয় ভরের প্রকৃত মান হলো কোনো জিনিসের গাঢ়ত্ব মোলার গাঢ়ত্ব ভাজিত একটি প্রমাণ গাঢ়ত্ব, এই অনুপাতকে সক্রিয় ভর বলা হয়। তাহলে এটি দুটো সমজাতীয় রাশি হওয়ার ফলে এর কোনো একক থাকে না। যদি সক্রিয় ভরকে আমরা অংশচাপ দিয়ে প্রকাশ করি তাহলে সক্রিয় ভরের সঠিক মান হলো কোনো উপাদানের অংশচাপ ভাজিত একটি প্রমাণ চাপ, দুটো সমজাতীয় রাশি তাই সক্রিয় রাশির অনুপাত, তাই সক্রিয় ভরের কোনো একক থাকে না, তাই সাম্য ধ্রুবক একটি এককবিহীন রাশি। আমরা আরেকটা জিনিস এখানে নোট করব, হোয়াইল ইউজিং দ্য রিলেশন কেপি সমান কেসি RT টু দ্য পাওয়ার ডেল্টা NG, এই আর এর যে মানটি নিতে হবে সেটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে মানটাকে নিতে হবে। আমরা এখন কিছু সমস্যার সমাধান করব এবং শিখব কিভাবে সাম্য ধ্রুবক নির্ণয় করতে হয়। এটি হলো বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটিকে না জানতে পারলে বা শিখতে পারলে সমস্যা সমাধানগুলো তোমরা করতে পারবে না। 1 লিটার পাত্রে 1 মোল নাইট্রোজেন 2 মোল হাইড্রোজেন এর বিক্রিয়ায় সাম্য অবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা 0.8 হলে সাম্য মিশ্রণে হাইড্রোজেন এর মোলার গাঢ়ত্ব কত? তাহলে প্রশ্নতে বলা হয়েছে 1 লিটারের একটা আবদ্ধ পাত্র নেওয়া হয়েছে যাতে 1 মোল নাইট্রোজেন ও 2 মোল হাইড্রোজেনকে নিয়ে বিক্রিয়া করানো হচ্ছে। তাহলে আমরা লিখেছি সমীকরণ নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। ইনিশিয়াল মোল, এইভাবে অঙ্কগুলোর সময় লিখতে হবে। ইনিশিয়াল মোল প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা নাইট্রোজেন 1 মোল ছিল, হাইড্রোজেন ছিল 2 মোল। আমরা নিয়েছি 2 মোল, এটা ব্যালেন্স সমীকরণের সংখ্যা, এটা আলাদা। আর আমরা কি পরিমাণ নিয়েছি সেটা এখানে লেখা হয়েছে। প্রথমে আমরা 1 মোল নিয়েছিলাম আর নাইট্রোজেনকে আর 2 মোল হাইড্রোজেনকে, তাই এখানে 2 বসানো হয়েছে। প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়া একটুও ছিল না, ওই জন্য মোল সংখ্যা 0। এবার সাম্য অবস্থাতে আমরা ধরলাম x মোল বিক্রিয়া করেছে নাইট্রোজেন, তাহলে সমীকরণ অনুযায়ী লিখতে পারছি কতটা নাইট্রোজেন পড়ে রয়েছে এখনও, তাহলে 1 - x। এখন কতটা হাইড্রোজেন পড়ে রয়েছে না 2 মোল ছিল, 2 মাইনাস, তাহলে এটা যদি x মোল বিক্রিয়া করে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ অনুযায়ী 1 মোল বিক্রিয়া করে 3 মোলের সঙ্গে, 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেনের সঙ্গে, তাহলে x মোল যদি নাইট্রোজেন বিক্রিয়া করে তাহলে নিশ্চয়ই 3x মোল হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে হাইড্রোজেন যে পরিমাণ থাকবে সেটি হলো 2 - 3x। আর আমাদের অ্যামোনিয়া উৎপাদন কতটা হবে না আমরা দেখতে পাচ্ছি 1 মোল নাইট্রোজেন থেকে
2 মোল অ্যামোনিয়া, তাহলে এক্স মোল থেকে 2x মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। এইটি হচ্ছে মোল অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা ইকুইলিব্রিয়ামের চিহ্ন আমাদেরকে এইভাবে লিখতে হবে সমস্যাগুলো সমাধান করবার সময়। মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা সাম্যর চিহ্ন, এটা সাম্যর চিহ্নটি এখানে লেখা হয়েছে। আমরা এখন আসব প্রশ্ন অনুসারে ওরা বলে দিয়েছে যে সাম্য অবস্থাতে অ্যামোনিয়ার মোল সংখ্যা 0.8। তাহলে আমাদের সমীকরণ অনুযায়ী অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2x, তাহলে 2x সমান 0.8, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 0.4। আমাদের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা কত বার করতে হবে সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা হলো 2 - 3x, তাহলে 2 - 3x, এক্সের মান বসিয়ে আমরা পেলাম 0.8। আমাদের গাঢ়ত্ব বার করতে বলেছে, তাহলে গাঢ়ত্ব হচ্ছে 0.8। এটা মোল সংখ্যা ভাজিত পাত্রের আয়তন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্যাতে বলা হয়েছে 1 লিটারের পাত্র, তাহলে আমাদের মোলার গাঢ়ত্ব হয়ে গেল, এটাকে ভাগ করলাম আয়তন পাত্রের 1 দিয়ে, অর্থাৎ 0.8 মোল পার লিটার। তাহলে আমরা দেখতে পেলাম কেমনভাবে আমরা সমস্যার সমাধানটা করছি। নেক্সট আমাদের আরেকটি উদাহরণ আছে। একটি আবদ্ধ পাত্রে 440 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল এইজাই সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। অর্থাৎ 2 মোল এইজাইকে নেওয়া হয়েছে, 440 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে 2 মোল এইজাইকে নিয়ে, যতক্ষণ না সাম্য অবস্থায় পৌঁছায়। দেখা যায় যে এইজায়ে 22% বিয়োজিত হয়েছে। সাম্য অবস্থায় এইজাই 22% বিয়োজিত হয়েছে। তাহলে এই সাম্য বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কত? আমরা জানি সাম্য ধ্রুবকের মান কেসি সমান H2 এর গাঢ়ত্ব ইন্টু I2 এর গাঢ়ত্ব বাই এইজায়ের গাঢ়ত্বের বর্গ। অর্থাৎ সাম্য অবস্থাতে সব উপাদানগুলির গাঢ়ত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে, তবেই আমরা সাম্য ধ্রুবকের মান পাব। আমরা সমীকরণটিকে লিখেছি আগের নিয়ম অনুযায়ী। ইনিশিয়াল মোল সংখ্যা তোমরা লিখবে প্রাথমিক মোল সংখ্যা H2, এখনও বিক্রিয়া শুরু হয়নি, তাই হাইড্রোজেন 0, আয়োডিনের মোল সংখ্যা 0। মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়ামের চিহ্ন, এই চিহ্নটা তোমরা এইভাবে লিখবে মোল সংখ্যা সাম্য অবস্থায় মোল সংখ্যা। তাহলে আমরা ধরলাম এক্স পরিমাণ বিক্রিয়া করেছে, তাহলে অবশিষ্ট এই যাই হলো 2 - x। এখন সমীকরণটি কি বলছে দেখো, 2 এই যাই থেকে একটা H2 উৎপন্ন হচ্ছে, তাহলে এক্স যদি বিক্রিয়া করে তাহলে এর অর্ধেকটা এখানে পাবে, 2 থেকে একটা হাইড্রোজেন, তাহলে এক্স যদি বিক্রিয়া করে তাহলে নিশ্চয়ই x/2 মোল সংখ্যা হাইড্রোজেন উৎপন্ন হবে। অনুরূপভাবে 2 এই যাই থেকে আমরা দেখতে পাচ্ছি 1 মোল I2 উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে যা আছে তার অর্ধেক এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে এক্স যদি বিক্রিয়া করে তাহলে I2-র পরিমাণ হবে x/2। এখন প্রশ্নতে বলেছে যে এই যায় 22% বিয়োজিত হয়েছে, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব যে পরিমাণ বিক্রিয়া করেছে সেটি হলো x সমান প্রাথমিক মোল সংখ্যা 2 ইন্টু 22%, অর্থাৎ 22/100, অর্থাৎ 22/100 আমরা পেলাম 0.44। এক্সের মান নির্ণয় হয়ে গেলে আমরা সাম্য অবস্থায় প্রত্যেকটি উপাদানের গাঢ়ত্ব পেয়ে গেলাম। আমরা প্রত্যেকটি উপাদানের গাঢ়ত্ব বের করেছি, পাত্রের আয়তন বলে দেয়নি, আমাদের গাঢ়ত্ব চাই। আমরা ধরে নিয়েছি পাত্রের আয়তন ভি, তাহলে এখানে ভি দিয়ে ভাগ করেছি, তাহলে থার্ড ব্র্যাকেটে এই যায়, অর্থাৎ এই যায়ের মোলার গাঢ়ত্ব, এটা মোল সংখ্যা ভাজিত পাত্রের আয়তন। অনুরূপভাবে হাইড্রোজেনের মোল সংখ্যা ভাজিত পাত্রের আয়তন, এটা হাইড্রোজেনের মোল সংখ্যা ভাজিত পাত্রের আয়তন। এখানে পাত্রের আয়তন ভি, এখানে ভি হবে, এটা ভি হবে 2 না, এটা ভি হবে না, এটা x/2 ভাজিত ভি হবে, এখানটাতে ভাজিত ভি হবে। আয়োডিনেরও গাঢ়ত্ব, তাই এখানে সমীকরণে ভাজিত ভি হবে। আমরা সমীকরণটাতে এখানে বসিয়েছি ভি, এটাতে ভি, ঠিক আছে, তলাটাতে এই যার বর্গ। আমরা এই সমীকরণটিকে ভি সব কেটে যাচ্ছে। সমীকরণটিকে যদি সমাধান করো তাহলে পাবে সাম্য ধ্রুবক কেসির মান 0.0198।
নেক্সট আমরা আরেকটি উদাহরণ নিয়েছি। 2 লিটার বদ্ধ পাত্রে 1 মোল PCl5কে নিয়ে উত্তপ্ত করা হলো 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সাম্য অবস্থায় PCl5-এর মোল সংখ্যা 0.2 হলে PCl5 এই সাম্যটির সাম্য ধ্রুবক কত? অর্থাৎ কেসির মান বের করতে বলেছে, সাম্য ধ্রুবকের মান বের করতে বলেছে। 1 মোল PCl5কে নিয়ে উত্তপ্ত করা হয়েছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সাম্য অবস্থায় PCl এর মোল সংখ্যা 0.2। তাহলে আমরা সমীকরণটিকে লিখেছি আগের মতনই। প্রাথমিক মোল সংখ্যা PCl5-এর 1 মোল, এটা 0, এটা 0। মোল সংখ্যা সাম্য অবস্থাতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মোল বিক্রিয়া করেছে মনে করছি, তাহলে 1 - x অবশিষ্ট পরিমাণ PCl5। তাহলে সমীকরণ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে 1 মোলের বিয়োজনের ফলে 1 মোল PCl3 উৎপন্ন হবে, তাহলে এক্স মোলের জন্য এক্স মোল। অনুরূপভাবে 1 মোল PCl5 থেকে 1 মোল ক্লোরিন পাওয়া গেছে, তাহলে এক্স মোল থেকে নিশ্চয়ই এক্স মোল ক্লোরিন পাওয়া যাবে। এখন প্রশ্ন অনুসারে ওরা বলেছে সাম্য অবস্থাতে PCl5-এর গাঢ়ত্ব 0.2, কিন্তু আমাদের সমীকরণ বলছে যে সাম্য অবস্থায় PCl5-এর গাঢ়ত্ব 1 - x, তাহলে 1 - x সমান 0.2। এক্সের মান পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলাম মানে প্রত্যেকটি উপাদানের সাম্য অবস্থায় গাঢ়ত্ব পেয়ে গেলাম, মোল সংখ্যা পেয়ে গেলাম। আমরা কেসির মান বের করতে বলেছে, তাহলে এদের PCl3 গাঢ়ত্ব ইন্টু Cl2 গাঢ়ত্ব ভাজিত PCl5-এর গাঢ়ত্ব। তাহলে আমরা মোল সংখ্যাকে পাত্রের আয়তন দিয়ে ভাগ করলে গাঢ়ত্ব পাবো। পাত্রের আয়তন 2 লিটার বলেছে, তাই এই ক্ষেত্রে 2 দিয়ে প্রত্যেকটিকে ভাগ করা হয়েছে। এই সমীকরণটির সমাধান করলে আমরা পাই 1.6। তাহলে আমরা দেখতে, এটা কোনো একক থাকবে না, কারণ আমরা একটু আগে শিখেছি যে সাম্য ধ্রুবক একটি এককবিহীন রাশি। তাহলে আমরা দেখতে পেলাম যে কেমনভাবে আমরা নীতিগুলোকে কাজে লাগিয়ে সমস্যার সমাধানগুলো করছি। নেক্সট প্রশ্ন হলো CO2 প্লাস হাইড্রোজেন, এটা সাম্য অবস্থায় রয়েছে কার্বন মনোক্সাইড প্লাস H2O। বিক্রিয়ার শুরুতে CO2 ও হাইড্রোজেনের অংশচাপ, এরা গাঢ়ত্ব দেয়নি, অংশচাপ বা মোল সংখ্যা দেয়নি। অংশচাপ আমরা জানি যে অংশচাপ সমানুপাতিক হবে মোল সংখ্যা, কারণ যত গ্যাসের মোল সংখ্যা বাড়বে তার অংশচাপও তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা গাঢ়ত্বকে এখানে বা মোল সংখ্যাকে আমরা অংশচাপ হিসাবে ধরব। এর অংশচাপ যথাক্রমে 2 ও 1 atm। যদি সাম্য অবস্থাতে CO2 গ্যাসের চাপ 1.4 atm হয়, তাহলে কেপির মান বের করতে বলেছে। তাহলে সাম্য অবস্থাতে CO2-র চাপ হচ্ছে 1.4। আমরা আগের মতনই সমীকরণটিকে লিখেছি CO2 প্লাস হাইড্রোজেন CO প্লাস H2O। ইনিশিয়াল মোল সংখ্যার পরিবর্তে এখন লিখব অংশচাপ, কারণ পার্শিয়াল প্রেশার অংশচাপ সমানুপাতি হয় মোল সংখ্যা। তাহলে প্রাথমিক অবস্থায় ছিল 2 atm অংশচাপ, এর 1 atm, এগুলো উৎপন্ন হয়নি, শূন্য ছিল। এবার আমরা দেখছি যে সাম্য অবস্থাতে ধরলাম এক্স মোল বিক্রিয়া করে গেছে, তাই এক্স atm অংশচাপ হ্রাস ঘটেছে, তাহলে 2 - x এর অংশচাপ কমে গিয়ে এইটা উৎপন্ন হলো। আমরা সমীকরণে দেখতে পাচ্ছি একটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে একটা হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে এক্সটার সঙ্গে নিশ্চয়ই এক্সটা, তাহলে হাইড্রোজেন গ্যাসের অংশচাপ কমে গিয়ে হবে 1 - x। কার্বন মনোঅক্সাইডের অংশচাপ হবে, একটা বিক্রিয়া করার ফলে একটা উৎপন্ন হয়েছে, তাহলে এক্সটা বিক্রিয়া করলে এক্স হবে। এর ক্ষেত্রেও একটা বিক্রিয়া করে একটা উৎপন্ন হয়েছে, তাহলে এরও অংশচাপ হবে এক্স। আমাদের প্রশ্ন অনুসারে বলেছে 2 - x সমান 1.4। সাম্য অবস্থাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অংশচাপ হচ্ছে 1.4, তাহলে এক্সের মান পেলাম 0.6। এক্সের মান একবার পেয়ে গেলে আমরা প্রত্যেকটা উপাদানের মান সাম্য অবস্থাতে তাদের অংশচাপ কত হবে সেটা পেয়ে যাব। তাহলে সেই মানগুলোকে এইখানে লেখা হয়েছে। এখন কেপি সমান আমরা জানি পার্শিয়াল প্রেসার অফ CO ইন্টু পার্শিয়াল প্রেসার অফ H2O ভাজিত পার্শিয়াল প্রেসার অফ CO2 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। মানগুলোকে যদি আমরা বসাই দিয়ে গণনা করি, তাহলে পাই কেপির মান 0.64। আমাদের আর একটি সমস্যার
এখানে বি প্লাস সি সাম্য এ, নির্দিষ্ট উষ্ণতাতে 1 লিটার বদ্ধ পাত্রে 1 মোল এ ও 2 মোল বি এবং 3 মোল সি মিশ্রিত করে সাম্য অবস্থা পর্যন্ত অপেক্ষা করা হলো। সাম্য অবস্থায় বি এর মোল সংখ্যা 0.175, বি এর মোল সংখ্যা সাম্য অবস্থায় 0.175 হলে ওই উষ্ণতাতে সাম্য ধ্রুবক কেসির মান কত? তা আমাদের সাম্য ধ্রুবকের মান যদি বের করতে হয় তাহলে সাম্য অবস্থায় প্রত্যেকটি উপাদানের মোলার গাঢ়ত্ব বের করতে হবে। আমরা আগের মতনই সমীকরণটিকে লিখেছি এবং এখানে লিখছি ইনিশিয়াল মোল সংখ্যা। তোমরাও কিন্তু এইভাবেই সমস্যার সমাধানগুলো করবে, তবে নিজে থেকে পারবে, বইয়ের নিয়ম অনুযায়ী করবার প্রয়োজন নেই। ইনিশিয়াল মোল সংখ্যা এটা হচ্ছে 2 মোল, এটা 3 মোল, আর এর 0 নয়, এর 1 মোল, কারণ প্রশ্নতে বলে দেওয়া হয়েছে যে 1 মোল এ 2 মোল বি ও 3 মোল সি নিয়ে বিক্রিয়া শুরু করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নটিতে তিনজনেই প্রাথমিক অবস্থাতে উপস্থিত রয়েছে। মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থায় মোল সংখ্যা আমরা ধরলাম এক্স মোল বিক্রিয়া করেছে, তাহলে এর কমে গিয়ে হয়ে গেল 2 মাইনাস এক্স। এর একটার সঙ্গে একটা বিক্রিয়া করছে, তাহলে 3 মাইনাস এক্স। আর একটা বি থেকে দেখছি একটাই উৎপন্ন হচ্ছে, তাহলে এক্স থেকে এক্সটা উৎপন্ন হবে, তাহলে এর গাঢ়ত্ব হবে 1, অলরেডি ছিল 1 মোল, তাহলে 1 প্লাস এক্স, এর গাঢ়ত্ব বেড়ে গেল 1 প্লাস এক্স, কারণ এরা উৎপন্ন হচ্ছে। এখন প্রশ্ন অনুসারে বলেছে বি এর গাঢ়ত্ব 2 মাইনাস এক্স, যেটা হওয়ার কথা, সমান 0.175, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। একবার এক্সের যদি মান আমরা পেয়ে যাই তাহলে সাম্য অবস্থাতে প্রত্যেকটি উপাদানের গাঢ়ত্ব বা মোল সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা আমরা লিখে নিলাম। এবার আমরা এই মোল সংখ্যাগুলোকে আয়তন 1 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে গাঢ়ত্ব পেয়েছি। তাহলে গাঢ়ত্ব এই সমীকরণটাকে বসালে আমরা পাচ্ছি সাম্য ধ্রুবক কেসির মান 13.73। নেক্সট আমাদের আরেকটি সমস্যা রয়েছে। একটি নির্দিষ্ট উষ্ণতায় 1 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে সাম্য অবস্থা রচিত হয়। তাহলে নিচের সাম্য অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4b দিয়ে AB4। বিক্রিয়ার শুরুতে এ ও বি এর পরিমাণ 1 মোল হলে সাম্য অবস্থায় AB4 এর গাঢ়ত্ব কি এ অপেক্ষা বেশি হবে? সাম্য অবস্থায় AB4 এর গাঢ়ত্ব কি এ অপেক্ষা বেশি হবে? এটা প্রশ্ন। আমরা আগের মতনই করব। সাম্য সমীকরণটিকে লিখেছি, প্রাথমিক মোল সংখ্যা 1, এর 1, এটা 0, এখানে 0 লেখা হয়নি, এটা 0 হবে। সাম্য অবস্থাতে মোল সংখ্যা আমরা ধরলাম এক্স মোল বিক্রিয়া করেছে, তাহলে এর গাঢ়ত্ব কমে গিয়ে হয়ে গেল 1 মাইনাস এক্স। এখানে সমীকরণ বলছে 1 মোলের সঙ্গে 4 মোল বি বিক্রিয়া করে, তাহলে এক্সের সঙ্গে 4 এক্স এখানে হবে, তাহলে অবশিষ্ট বি এর পরিমাণ হবে 1 মাইনাস 4 এক্স। সমীকরণ বলছে 1 মোল এ থেকে 1 মোল AB4 উৎপন্ন হয়, তাহলে এক্স মোল থেকে নিশ্চয়ই এক্স মোল AB4 উৎপন্ন হবে। এখন আমরা সাম্য অবস্থায় সকলের গাঢ়ত্ব পেয়ে গেছি। প্রশ্নতে বলেছে AB4 এর গাঢ়ত্ব কি 1 মাইনাস এর গাঢ়ত্বর চাইতে বেশি হতে পারে? আমরা ধরলাম যে বেশি হতে পারে। যদি বেশি হয় তাহলে এক্স, এটা গাঢ়ত্ব AB4 এর, এটা গ্রেটার দেন এর গাঢ়ত্ব 1 মাইনাস এক্স, তাহলে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি গ্রেটার দেন 0.5। আমরা যদি এই 0.5টি ধরি, দিয়ে বি এর গাঢ়ত্ব বার করছি, বি এর সাম্য অবস্থায় গাঢ়ত্ব হচ্ছে 1 মাইনাস 4x। আমরা 0.5 ধরেই যদি গাঢ়ত্ব নির্ণয় করি তাহলে বি এর গাঢ়ত্ব নেগেটিভ চলে আসছে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়, কারুর গাঢ়ত্ব নেগেটিভ হওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সমীকরণটা ভুল, অর্থাৎ এক্সের গাঢ়ত্ব AB4 এর গাঢ়ত্ব কখনোই সাম্য অবস্থায় এর থেকে বেশি হতে পারে না। যদি বেশি হয় তাহলে এর গাঢ়ত্বটা ঋণাত্মক হয়ে যাচ্ছে সাম্য অবস্থায়, যেটা কখনোই সম্ভব নয়। তাই এই সমীকরণে AB4 এর গাঢ়ত্ব সাম্য অবস্থায় কখনোই এর অপেক্ষা বেশি হতে পারে না।
এখন আমরা নতুন আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হলো বিক্রিয়ার কোসেন্ট। বিক্রিয়ার কোসেন্ট, আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি, এই বিক্রিয়াটা এ বি বি, এটা সি সি, এটা ডি ডি, যেখানে এ ছোটো হাতের বি ছোটো হাতের সি ও ডি ব্যালেন্স সমীকরণের সংখ্যা। বিক্রিয়ার কোসেন্ট হলো সাম্য ধ্রুবকের ন্যায় বিক্রিয়াজাত পদার্থ সি টু দ্য পাওয়ার সি, ডি টু দ্য পাওয়ার ডি, এ টু দ্য পাওয়ার এ, বি টু দ্য পাওয়ার বি। তবে এই গারত্বগুলো বা সক্রিয় ভরগুলো বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ক পদার্থ, এটা যে মুহূর্তে বলা হচ্ছে সেই মুহূর্তে, অর্থাৎ যে মুহূর্তে আমরা বিক্রিয়ার কোশেন্টকে বার করতে চাইছি সেই মুহূর্তে এদের গারত্বকে বসাতে হবে। সাম্য ধ্রুবক কেসি একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, তবে এদের গারত্বকে লেখা হয়েছে সি ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম। অর্থাৎ সাম্য অবস্থা যখন গারত্ব সবারই স্থির হয়ে যাবে, তখন যদি গারত্বগুলোকে বসাই দিয়ে অনুপাত বের করি, সেটা হলো সাম্য ধ্রুবক। আর যে কোনো অবস্থাতে বিক্রিয়া শুরু হচ্ছে, বিক্রিয়া সাম্য অবস্থায় আসছে, বিক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, যে কোনো অবস্থাতে আমরা যদি গারত্বগুলোকে বসাই, তাহলে আমরা যে অনুপাত থেকে পাই সেটিকে বলা হয় বিক্রিয়ার কোসেন্ট কিউসি। তাহলে বিক্রিয়ার কোসেন্ট ও সাম্য ধ্রুবকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দুটো সমীকরণ একই, কিন্তু এই সমীকরণে যে গারত্বগুলো বসানো হয় সেটা যে কোনো মুহূর্তে গারত্ব হতে পারে। আর এখানে কিন্তু সাম্য অবস্থা অর্জন করলে যে গারত্বটি হবে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের, তাদের গারত্ব বসাতে হবে, তখন আমরা সাম্য ধ্রুবক পাবো। অর্থাৎ বিক্রিয়াটি যখন সাম্য অবস্থাতে পৌঁছাবে তখন বিক্রিয়ার কোসেন্টকে আমরা সাম্য ধ্রুবক বলতে পারি। বিক্রিয়াটি যখন সাম্য অবস্থায় পৌঁছাবে সেই অবস্থায় বিক্রিয়ার কোসেন্ট হলো বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এখন আমরা দেখি যে কিউসি এর মান, বিক্রিয়ার কোসেন্টের মান কি হতে পারে। তাহলে কিউসি এর মান 0 হতে পারে যদি আমাদের বিক্রিয়াটা শুরু হচ্ছে, এখনও বিক্রিয়াজাত পদার্থ পাইনি, উৎপন্ন হয়নি, তখন যদি আমরা নির্ণয় করি তাহলে এগুলো 0 0 ভাজিত এ আর বি এর গারত্ব থাকবে, কিন্তু 0 ভাজিত কোনো কিছু করলে 0 আসবে, অর্থাৎ 0 হতে পারে স্টার্ট অফ দ্য রিঅ্যাকশান। আমাদের যদি বিক্রিয়া শেষ হয়ে যায় তাহলে বিক্রিয়ক পদার্থগুলোর মান 0, গারত্ব 0, তাহলে আমরা বিক্রিয়ার কোশেন্টের মান অসীম পেতে পারি, ইনফিনিটি। এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশান, অর্থাৎ বিক্রিয়ার কোশেন্টের মান 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারবে। বিক্রিয়ার কোশেন্টের মান 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারে। এখন আমরা আসব বিক্রিয়ার কোশেন্টের কি তাৎপর্য। আমরা বিক্রিয়ার কোশেন্টের মান নির্ণয় করব এবং তার সঙ্গে সাম্য ধ্রুবকের তুলনা করব। তার ফলে আমরা বিভিন্ন তাৎপর্যগুলো দেখতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছি বিক্রিয়ার কোশেন্ট কিউসি এর মান যদি সাম্য ধ্রুবক কেসির সঙ্গে সমান হয়ে যায়, সেক্ষেত্রে তাৎপর্য বা আমরা বলতে পারবো বিক্রিয়াটি সাম্য অবস্থাতে আছে এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির গারত্ব এখন স্থির হয়ে গেছে। অর্থাৎ আমরা কিউসির আর কেসি যখন সমান হবে তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে এবং কারোর গারত্বের আর পরিবর্তন দেখতে পারবো না। ইফ কিউসি ইজ গ্রেটার দেন কেসি, কিউসি এর মান বড়, তার মানে নিশ্চয়ই বিক্রিয়াটা সাম্য অবস্থায় নেই। তাহলে প্রথম আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই। এখন সমীকরণগুলোর দিকে যদি তাকাই, কিউসির মান বড় হয়ে যাচ্ছে কেসির মানের তুলনায়, তাহলে এইটিকে ছোট করতে হবে, তবে সে সাম্য অবস্থায় আসবে। ছোট করতে গেলে কি করতে হবে, সিডি এর গারত্ব কমাতে হবে, অর্থাৎ বিপরীতমুখী যদি বিক্রিয়াটা ঘটে বেশি করে, বিপরীতমুখী যদি এখনও সাম্য অবস্থায় আসেনি কিন্তু বিপরীতমুখী যদি বিক্রিয়াটা বেশি পরিমাণে ঘটে, তাহলে কিউসির মান কমতে থাকবে এবং এক সময় কেসির মানের সঙ্গে সমান হবে, অর্থাৎ সাম্য অবস্থা অর্জন করবে। তাহলে আমরা বৈশিষ্ট্য নম্বর 2 দেখব যে বিক্রিয়াটি বিপরীত দিকে আরও বেশি মাত্রায় হলে এক সময় সাম্য অবস্থা অর্জন করবে।
তাহলে যদি কোনো একটা বিক্রিয়ার কিউসির মান আমরা পেয়েছি এবং কেসির মান দেওয়া আছে, দুটো যদি তুলনা করে দেখি কিউসির মান গ্রেটার দেন কেসি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই। তবে সাম্য অবস্থা অর্জন করতে পারবে যদি বিপরীতমুখী বিক্রিয়াটা বেশি পরিমাণে সংগঠিত হয়, তাহলে কিউসি এর মান কমতে থাকবে এবং একসময় কেসির মানের সঙ্গে সমান হয়ে যাবে। নেক্সট, যদি কিউসি এর মান কেসির থেকে ছোট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই বলবো বিক্রিয়াটি সাম্য অবস্থাতে নেই। এখন কিউসির সমীকরণটা দেখছি যে কিউসির মান ছোট হয়ে গেছে, তাহলে মানকে বাড়ালে এই কেসির সঙ্গে সমান হবে। তাহলে মানকে বাড়ানো মানে সি ও ডি এর পরিমাণ বাড়াতে হবে, এর পরিমাণ কমাতে হবে। সেটা সম্ভব যদি বিক্রিয়াটি সম্মুখ দিকে যায়। বিক্রিয়া যদি বেশি পরিমাণে সম্মুখ দিকে সংগঠিত হয়, তাহলে সি ও ডি এর পরিমাণ বাড়তে থাকবে এবং একসময় কিউসির মান বাড়তে বাড়তে কেসির সঙ্গে সমান হবে। অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখ দিকে বেশি পরিমাণে ঘটলে একসময় সাম্য অবস্থা রচিত হবে। অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি যদি বেশি পরিমাণে হয়, তাহলে সাম্য অবস্থা অর্জন করবে। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের আজকে এত অবধি আলোচনা হলো। তোমরা প্রশ্নগুলো দেখো, অঙ্ক নিউমেরিক্যাল প্রবলেমগুলো দিয়ে সলভ করবার চেষ্টা করো। যেভাবে আমরা সলভ করছি সেইভাবে পুরোটাই কনসেপ্টের ব্যাপার, সুতরাং ভালো করে জিনিসটাকে বোঝো, তারপরে প্রশ্ন করো।